শীতের রাতে ঘুমানোর সময় নিকিতার একটা কম্বলে শীত মানতে চায় না। সেই কারণে সে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা কম্বল চাপা দিয়ে ঘুমায়। ছোটবেলা থেকেই তার এমন অভ্যাস গড়ে ওঠে। বাপের বাড়িতে নিকিতার জন্য আলাদা করে 10টা কম্বল কেনা থাকতো, তাই তার কোনো অসুবিধা হতো না। কিন্তু দীপকের সাথে নিকিতার বিয়ে হওয়ার পর, বুঝলে বড় বৌমা, ছোট ছেলেকে বেশ ভালো বড়লোক পরিবার দেখে বিয়ে দিয়েছি, তাই ছোট বৌমা বাপের বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য ভালো ভালো যৌতুক নিয়ে আসবে। আমাদের অবশ্য কোনো জিনিসের অভাব নেই, তবুও ফ্রিতে কোনো জিনিস যদি পাই তাহলে কিন্তু খারাপ নয়। ঠিকই বলেছেন মা, নিশ্চয়ই মাইক্রো ওভেন, হিটার, ওয়াশিং মেশিন এই সমস্ত কিছু নিয়ে আসবে। কারণ বিয়ের আগে যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছিলাম দামি দামি জিনিসপত্র রাখা ছিল, তাই মেয়ের সাথে বাবা মা ভালো জিনিসই পাঠাবে। আপনি চিন্তা করবেন না, এখনই হয়তো আপনার ছোট ছেলে নতুন বৌমাকে নিয়ে চলে আসবে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দীপক তার নতুন বউকে নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। সবাই মিলে ধুমধাম করে তাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। দীপক, গাড়ি থেকে ছোট বৌমার ব্যাগগুলো নামিয়ে নিয়ে আয়, ঘরে রেখে দে। ছোট বৌমা, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেকটা জার্নি করে এসেছো তো, একটু বিশ্রাম করো। দীপক তার মায়ের কথা মতো গাড়ি থেকে নিকিতার জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে আসে, কিন্তু সেই জিনিসগুলো দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই অবাক হয়। কারণ ছোট বৌমা বাপের বাড়ি থেকে 10টা মোটা কম্বল ছাড়া আর কিছুই নিয়ে আসেনি। এত মোটা মোটা 10টা কম্বল দেখে নিকিতার শাশুড়িমা এবং বড় যা একেবারে আকাশ থেকে পড়ে। কি ব্যাপার ছোট বৌমা, তুমি বাপের বাড়ি থেকে আর কিছু নিয়ে আসোনি? এই যে তোমার বাবা মা বলছিলেন তোমার সাথে এত জিনিস পাঠানো হবে যে তোমার নাকি কোনো কিছুরই অভাব হবে না, কিন্তু তুমি এখন এই 10টা কম্বল কি করতে নিয়ে এসেছো? এতগুলো কম্বল কারা ব্যবহার করবে? তুমি কি ভেবেছো নিকিতা যে আমার শ্বশুর বাড়িতে কম্বলের অভাব আছে? প্রত্যেকটা ঘরে মোটা মোটা কম্বল রাখা আছে। তুমি নিজের সাথে এতগুলো কম্বল নিয়ে এসেছো কেন? এই শীতের মধ্যেই তোমার কিন্তু আমাদের বাড়িতে কম্বলের কোনো অভাব হবে না। আমি জানি আপনাদের বাড়িতে কম্বলের অভাব হবে না, কিন্তু আমার একটা দুটো কম্বলে হয় না। আমি ভীষণই শীত কাতুরে, তাই আমি রাত্রিবেলা 10টা কম্বল চাপা দিয়ে ঘুমাতে অভ্যস্ত। সেই কারণেই আমার বাবা বলেছিল যে আমার সাথে এত জিনিস পাঠানো হবে যে আমার শ্বশুর বাড়িতে কোনো অভাব হবে না। কারণ শীতকালে আমার শুধু এত মোটা মোটা 10টা কম্বলের দরকার হয়, আর কিছুরই দরকার হয় না। নিকিতা এই কথা বলে 10টা কম্বল নিয়ে ঘরে চলে যায়। ছোট বৌমার এরকম স্বভাবের কথা শুনি তার শ্বশুরবাড়ির লোকেদের কিছু বলার থাকে না। সেদিন রাত্রিবেলা নিকিতা 10টা কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। সে এমন করে 10টা কম্বল মুড়ি দিয়ে ঘুমায় যে বিছানার মধ্যে দীপকের আর ঘুমানোর মতো জায়গা থাকে না। তাই বাধ্য হয়ে দীপক সোফার উপর শুয়ে পড়ে। বিয়ের পরের দিন সকালবেলা নিকিতা যখন ঘুম থেকে ওঠে তখন, ছোট বৌমা, তোমাকে এবার তোমার 10টা কম্বল চাপা দিয়ে ঘুমানোর স্বভাব কিন্তু ত্যাগ করতে হবে। কারণ এতদিন তুমি একা ঘুমিয়েছিলে বলে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোমার এই স্বভাবের জন্য কালকে রাত্রিবেলা আমার ছেলেটা সোফার উপর শুয়েছে। এরকম ঠান্ডায় সোফাতে ঘুমানো যায় নাকি? সোফাতে যখন ঘুমানো যায় না, তাহলে আপনার ছেলেও 10টা কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ুক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই হাড় কাঁপানো ঠান্ডায় আমি 10টা কম্বল ত্যাগ করতে পারবো না, আমার প্রচন্ড শীত করে। নিকিতাকে অনেকবার বুঝিয়েও কোনো সুরাহা হয় না। সে প্রত্যেকদিন 10টা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। এরই মধ্যে একদিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে। সেদিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে। এমন সময় নিকিতাকে সবাই ডাকতে শুরু করে, কিন্তু নিকিতা শীতের ভয়ে কিছুতেই ঘর থেকে বেরোতে চায় না। সে তখনও পর্যন্ত 10টা কম্বল মুড়ি দিয়ে খাটের উপর বসে থাকে। কি ঠান্ডা রে বাবা, কি ঠান্ডা, আমি তো মরেই যাচ্ছি। ওরে বাবা রে বাবা, আমি এই শীতের মধ্যে কিছুতেই ঘর থেকে বেরোতে পারবো না। তোমাকে এতবার ডাকছি, তোমার কানে আমাদের কথা পৌঁছাচ্ছে না? আমি সবার জন্য গরম গরম কচুরি আর আলুর দম বানিয়েছি, বাইরে চলো, সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করব। তারপর আমাদের একসাথে রান্নাও তো করতে হবে। তুমি শীতের ভয়ে সারাদিন এতগুলো কম্বল মুড়ি দিয়ে বসে থাকলে তো চলবে না। দিদি প্লিজ এখন আমাকে ডেকো না, আমি বিছানা থেকে নামতেই পারবো না, আমার খুব শীত করছে। তুমি আমার খাবারটা ঘরে দিয়ে যাও প্লিজ।
তুমি কোন দেশের মহারানী হ্যাঁ, যে সবাই বাইরে একসাথে বসে ব্রেকফাস্ট করবে আর আমি তোমাকে ঘরে খেতে দিয়ে যাব? আমি ওসব কিছু করতে পারবো না। বিছানা থেকে নেমে পায়ে হাওয়াই চপ্পল পরে বাইরে এসো। তুমি এমনিতেও তো 10টা কম্বল মুড়ি দিয়ে আছো, তাই তোমার ঠান্ডা লাগবে না। কি আজব পাগল বাবারে বাবা, গায়ে সোয়েটার পরেছে, তার উপর 10টা কম্বল চাপিয়েছে, তারপরও ওনার ঠান্ডা লাগছে। ঢং। রানী এভাবে কথা শোনালে নিকিতা খুব বিরক্ত হয়, তাই সে বাধ্য হয়ে বাইরে ব্রেকফাস্ট করতে চলে যায়। কিন্তু সে কিছুতেই সেই 10টা কম্বল হাতছাড়া করতে চায় না। সে কম্বলগুলো গায়ে দিয়েই ব্রেকফাস্ট করতে বসে, যার ফলে তার শ্বশুরবাড়ির লোকেদের একসাথে বসে ব্রেকফাস্ট করতে খুবই অসুবিধা হয়। এইরকম ভাবে চোখের সামনে 10টা কম্বল জড়িয়ে যদি কেউ বসে থাকে তাহলে ভালো করে ব্রেকফাস্ট করা যায় নাকি? সারাক্ষণ কম্বল মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা নিকিতা, তোমার শাল সোয়েটার কোনো কিছুরই তো অভাব নেই, তাহলে তুমি সেগুলো বেশি বেশি করে না পরে কম্বল জড়িয়ে ঘুরে বেড়াও কেন? এই রেশমের কম্বলগুলোতে যা আরাম আছে তা হাজারটা সোয়েটার ব্যবহার করলেও পাওয়া যাবে না। আমার এই কম্বলগুলোকে নিয়ে কোনো রকম কথা বলবে না কিন্তু। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু দিনের পর দিন শীত আরো বেশি জাঁকিয়ে পড়তে থাকে। তাই নিকিতা সবসময় তার 10টা কম্বলকে জড়িয়ে ধরে বসে থাকে। একদিন, মা, আপনার ছোট বৌমার ঘরে ঢোকা যাচ্ছে না। ওই 10টা কম্বলে এত বিচ্ছিরি ভোটকা গন্ধ হয়েছে যে কম্বলের গন্ধে ঘর ভরে গেছে। তার উপর আপনার ছোট বৌমা দরজা জানালা কিছুই খোলে না। এরকম করে চলতে থাকলে আমরা কিন্তু ঘরের মধ্যে দুর্গন্ধে আর টিকতে পারবো না। তুমি একদম ঠিক কথাই বলেছ। দুদিনের জন্য ছোট বৌমা বাপের বাড়িতে গেছে তো। চলো আজকে একটা কাজ করি, ওই কম্বলগুলো আমরা ধুয়ে ছাদে মেলে দিই, না হলে সমস্যা হবে। এই বলে রিঙ্কি দেবী এবং তার বড় বৌমা নিকিতার 10টা কম্বল পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসে। কিন্তু সেই দিনকেই ছোট বৌমা বাড়িতে ফিরে আসে, আর সে ঘরে গিয়ে যখন তার কম্বলগুলো দেখতে পায় না তখন তার খুবই রাগ হয়। সে তখনই চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে দেয়। আরে, তোমার কম্বলগুলো ধুয়ে ছাদে দিয়ে দেওয়া হয়েছে। কম্বলগুলো শুকিয়ে গেলে তারপর তুমি মুড়ি দিয়ে ঘুমাবে। তার আগে তোমার ঘরে রাখা কম্বল তুমি ব্যবহার করতে পারো। আমাদের একটা কম্বল তোমার 10টা কম্বলের মতোই মোটা। নিকিতা কিছুতেই শাশুড়ি মায়ের কথা শুনতে চায় না। রাত্রিবেলা যখন নিকিতার শাশুড়ি মা এবং বড়জা টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে পড়ে, তখন নিকিতা সবার ঘর থেকে কম্বল নিয়ে এসে নিজের ঘরে জড়ো করে। এমনকি আলমারিতে যা যা কম্বল ছিল সবকটা কম্বল নিকিতা বার করে নিজের ঘরে নিয়ে আসে। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। এবার আমি 10টা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পারবো। আমার কম্বলগুলো যখন সবাই ধুয়ে দিয়েছে তাহলে আমি প্রত্যেকের কম্বলগুলো ব্যবহার করব। অন্যদিকে রাত্রিবেলা ডিনার হয়ে গেলে যে যার ঘরে যখন ছুটে যায় তখন তারা কোনো কম্বল খুঁজে পায় না। একই গিন্নি, আমাদের কম্বল কোথায় গেল? এই শীতের মধ্যে কম্বল ছাড়া ঘুমাবো কি করে? ওরে বাবারে, কি শীত করছে! শুধু হিটারের গরমে তো গরম হবে না, আমাদের কম্বল দরকার। হ্যাঁ তাই তো, আমাদের কম্বলগুলো কোথায় গেল? আমি আলমারি খুলে দেখলাম ওখানেও কোনো কম্বল নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করার পর প্রচন্ড ঠান্ডা লাগছে। অন্যদিকে বড় বৌমাও নিজেদের ঘরে কোনো কম্বল খুঁজে পায় না। এমনকি তারা তাদের স্টোর রুমে কম্বল খোঁজ করতে শুরু করে, কিন্তু সেখানেও কোনো কম্বল নেই। এমন সময় তারা যখন সবাই মিলে ছোট বৌমার ঘরে যায় তখন তারা দেখে যে নিকিতা একসাথে 10টা কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে। নিকিতা, কি ব্যাপার বলো তো তোমার? তুমি তোমার ঘরের কম্বল বাদ দিয়ে আমাদের ঘরের কম্বলগুলো নিয়ে এসে ঘুমাচ্ছ। আমরা গায়ে কি চাপা দিয়ে ঘুমাবো? তোমার জ্বালায় শীতে মরে যাব নাকি? আসলে আমার ঘরের কম্বলটা গায়ে দিলে আমার গা খুব কুটকুট করছে, তাই আমি তোমাদের সবার ঘরে যা যা কম্বল ছিল সবকিছু নিয়ে চলে এসেছি। আমি এখন এই কম্বলগুলো গায়ে দিয়ে রাত্রিবেলা আরাম করে ঘুমাবো, কারণ আমার কম্বলগুলো তো ভিজে আছে, ওগুলো তো আমি ব্যবহার করতে পারবো না। তোমার এই 10টা কম্বল নিয়ে বাড়াবাড়ি আমাদের মোটেই ভালো লাগছে না বৌমা। তোমার যদি এতই 10টা কম্বল নিয়ে ঘুমানোর শখ, তাহলে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো। ওখান থেকে কি জন্য এলে তুমি? ওখানে তুমি 10টা কেন, হাজারখানা কম্বলও গায়ে দিয়ে ঘুমাও, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আমাদের ঘুম তুমি দয়া করে নষ্ট করো না। নিজের কম্বলগুলো একটু ধুয়ে পরিষ্কার করে না? বিচ্ছিরি ভোটকা গন্ধ বেরোয়, আবার এখন আমাদের উপর টর্চার করছে। এক্সকিউজ মি, মাই 10 ব্ল্যাঙ্কেট ইজ মাই ব্ল্যাঙ্কেট, নান অফ ইয়োর ব্ল্যাঙ্কেট। অসহ্যকর একেবারে।
সত্যি সবাই ঠিকই বলে বিয়ের পর মেয়েদের স্বাধীনতা শেষ হয়ে যায়। না হলে আমি আমার 10টা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, তাতে আপনাদের গায়ে এত ঝাল লাগে কেন? আপনাদের শরীরে বেশি গরম, তাই তো আপনারা সোয়েটার পরেন না, শাল ব্যবহার করেন না, যেন আপনাদের ঠান্ডাই লাগে না। এমনকি আমি যখন রাত্রিবেলা বাথরুমে যাই তখন দেখি আপনাদের কারোর গায়ে কম্বল নেই, আর এখন যখন আমি আপনাদের কম্বলগুলো নিয়ে এসেছি তখন আপনাদের খুব ঠান্ডা লাগছে বলুন। নিকিতা এরকম ভাবে কম্বলের জন্য চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে সবাই চুপচাপ নিজের নিজের ঘরে চলে যায়। সেদিন রাত্রিবেলা তারা কোনো মতে শাল চাপা দিয়ে ঘুমায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। কিন্তু এখন নিকিতাকে জব্দ করার জন্য তার শাশুড়িমা এবং বড়জা নিজের নিজের ঘরে ইন্ডাকশন ব্যবহার করে রান্নাবান্না করে, যার ফলে নিকিতা খুবই বিপদে পড়ে। নিকিতাকে এবার নিজের রান্না নিজেকেই করতে হয়। তাই একদিন নিকিতা গায়ে 10টা কম্বল মুড়ি দিয়েই রান্নাঘরে চলে যায়। ওরে বাবারে কি শীত, তার মধ্যে আজকে আবার রান্না বান্নাও করতে হচ্ছে। রান্নাঘরের জানালা থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ওরে বাবারে, আমি বরং ঝটপট আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিই, তারপর গরম গরম ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়বো। এই বলে নিকিতা ম্যাগি গ্যাসের উপর বসিয়ে দেয়। কিন্তু এরই মধ্যে তার ভীষণই ঘুম পেয়ে যাওয়ায় সে রান্নাঘরের একটা কোণায় ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে রান্নাঘর থেকে অনেকগুলো ইঁদুর বাইরে বেরিয়ে আসে, আর তারা একে একে নিকিতার কম্বলের মধ্যে ঢুকে পড়ে। আর সেই ইঁদুরগুলো নিকিতাকে এমনভাবে কামড়াতে শুরু করে যে নিকিতা সেই 10টা কম্বল গা থেকে খোলার মতো সময় পায় না। সে রান্নাঘরের মধ্যেই ধপাস ধপাস করে লাফাতে শুরু করে দেয়। ওরে বাবারে, মরে গেলাম গো, আমাকে বাঁচাও, আমাকে ইঁদুরে কামড়ে শেষ করে দিল। কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। নিকিতার চিৎকার শুনে সবাই রান্নাঘরে দৌড়ে আসে। আরে এ কি অবস্থা, তুমি এরকম বাদরের মতো লাফাচ্ছ কেন বৌমা? আমার কম্বলে অনেকগুলো ইঁদুর ঢুকে গেছে, আপনাদের রান্নাঘরে ইঁদুর ভর্তি, আমাকে দয়া করে আপনারা বাঁচান, না হলে ইঁদুরগুলো কামড়ে কামড়ে আমাকে মেরে ফেলবে। ইঁদুরগুলো যখন কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় তখন নিকিতাও আধমরা হয়ে যায়। তার গা থেকে 10টা কম্বল খুলে তাকে বাইরে বার করে নিয়ে আসা হয়। ওরে বাবা গো, আমি মরে গেলাম, কে কোথায় আছো, আমাকে মুক্তি দাও, আমি আর বাঁচতে পারবো না। নিকিতার গা একেবারে ফুলে ঢোল হয়ে যায়। সব মিলিয়ে শীতকালে নিকিতার অবস্থা একেবারে ভয়াবহ হয়ে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিকিতা যখন ঠান্ডায় আবার কাঁপতে শুরু করে তখন তার শ্বশুরবাড়ির লোকেরা সেই 10টা কম্বল তার গায়ের উপর চাপিয়ে দিতে যায়। কিন্তু এমন সময় নিকিতা বলে ওঠে, থাক থাক, এতগুলো কম্বল আমার গায়ে চাপা দিতে হবে না, কারণ 10টা কম্বল দেখলে আমি ট্রমায় চলে যাচ্ছি। আমার খুব একটা বেশি শীত লাগছে না, আমি একটা কম্বল মুড়ি দিয়েই ঘুমাবো। নিকিতার এমন কথা শুনে তার পরিবারের লোকেরা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে নিকিতা আর একসাথে 10টা কম্বল মুড়ি দিয়ে ঘুমায় না। হিমাংশু, আর কতদিন তুমি এভাবে আমাকে ইগনোর করবে? 4 বছর হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত আমাদের সম্পর্কের ব্যাপারে তোমার বাড়িতে কিছুই বলছো না। তুমি আমাকে কবে বিয়ে করবে? 4 বছর আগে বলেছিলে 6 মাস পর বিয়ে করবে। তোমার 6 মাস আর কতদিন পর হবে বলো তো? তুমি কি আমাকে ঠকাচ্ছ? দূর, রোজ রোজ এই ড্রামা আর ভালো লাগে না। ঠিক আছে, আজকে আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, আমি শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছি। আর তুমি এটাও জেনে নাও যে আমি তোমাকে বিয়ে করব না, ওকে? কিন্তু হিমাংশু, আমি তো প্রেগনেন্ট, তুমি একবারও আমাদের কথা, আমার বাচ্চার কথা ভাবছো না? তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? তাহলে তুমি এতদিন ধরে আমাকে ধোঁকা দিলে, আমার দোষটা কি ছিল তুমি বলতে পারো? তোমার কোনো দোষ ছিল না, আমি শুধুমাত্র আমার স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছি। আমার এমন একজন বিশ্বস্ত কাউকে দরকার ছিল যে আমার সব কাজে আমাকে সাহায্য করবে। আর রইল কথা বাচ্চার, এর আগেও তো 3বার অ্যাবর্শন করেছো, শেষবারের মতো আরেকবার অ্যাবর্শন করিয়ে নাও আর আমার লাইফ থেকে কেটে পড়ো। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। ছি হিমাংশু, ছি, তুমি এতটা নির্লজ্জ, এতটা বাজে, এতটা নিষ্ঠুর আমি কোনোদিনও ভাবিনি। এর আগে 3বার তুমি জোর করে আমার বাচ্চা নষ্ট করে দিয়েছো, কিন্তু এবার আমি কিছুতেই আমার বাচ্চা নষ্ট করতে দেব না। তোমাকে এখনই আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে, আমার অধিকার আমাকে দিতে হবে, আমাকে বিয়ে করতে হবে। আমি তোকে কিছুতেই বিয়ে করব না, বুঝেছিস? তোকে আমার পছন্দ নয়। আমি একটা বড়লোক মেয়ের সঙ্গে বিয়ে করব সামনের মাসে, বিয়ে ঠিক করে ফেলেছি। তুমি আমার সঙ্গে যাবে? না হলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেব। তোমার এই ভালো মানুষের মুখোশের পেছনে যে আসল চেহারাটা আছে আমি সেটা খুলে দেব। তুমি এতদিন ধরে যা যা অন্যায় করেছো সবাই সব জানতে পারবে।
সুপ্রিয়ার মুখে এমন কথা শুনে ডাক্তার হিমাংশু খুবই রেগে যায়। ডাক্তার তখন অপারেশন থিয়েটারেই ছিল। অপারেশন থিয়েটারের যন্ত্রপাতির মধ্যে থেকে সে একটা ধারালো ছুরি নিয়ে সুপ্রিয়ার মুখের কাছে ধরে। ভালোভাবে তখন থেকে বলছি, তুই বুঝতে পারছিস না তাই না? তুই জানিস তো মানুষকে খুন করতে আমি খুব ভালোভাবেই পারি। আমার মনে কোনো মায়া দয়া নেই। আজকে আমি এই অপারেশন থিয়েটারের মধ্যেই তোকে খুন করে ফেলবো। খুব বিয়ে করার শখ তাই না? আজকে তোর এই পৃথিবীতে শেষ দিন। না না হিমাংশু, এমন করো না, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। সুপ্রিয়া চিত্তরঞ্জন হসপিটালের একজন নার্স ছিল, আর মিস্টার হিমাংশু ছিল ওই হসপিটালেরই একজন ডাক্তার। সুপ্রিয়া এবং হিমাংশুর মধ্যে আসলে কি ঘটেছিল এবং কেনই বা হিমাংশু সুপ্রিয়াকে হত্যা করার চেষ্টা করছিল, এই রহস্য জানার জন্য আমাদের 4 বছর আগে পিছিয়ে যেতে হবে। আজ থেকে 4 বছর আগে সুপ্রিয়া চিত্তরঞ্জন হসপিটালে নার্সিং এর চাকরি পেয়েছিল। সুপ্রিয়া দেখতে খুবই সুন্দর ছিল, সেই সঙ্গে সে তার কাজের প্রতি খুবই মনোযোগী ও পারদর্শী ছিল। তার ব্যবহারও খুবই মধুর ও কোমল ছিল। সে খুবই ভালোভাবে তার হসপিটালের রোগীদের খেয়াল রাখত। ডাক্তার হিমাংশু সুপ্রিয়াকে মনে মনে খুবই পছন্দ করত, আর তাই সে সুপ্রিয়াকে তার কাছাকাছি জায়গায় কাজ দেওয়ার চেষ্টা করত। বুড়িমা, আপনি রাতের এই ওষুধটা খেয়ে নিন, তাহলে রাতে আপনার খুব ভালো ঘুম হবে। আর এমনিতে এখন আপনার কোনো সমস্যা নেই তো? আপনি এখন কেমন ফিল করছেন? হ্যাঁ গো মা, আমি এখন খুব ভালো আছি, এর আগের চেয়ে অনেক ভালো আছি। আর তুমি খুব ভালো, তুমি একদম নিজের মেয়ের মতো আমার কেয়ার করো। হসপিটালের সমস্ত রোগীর খেয়াল রাখা তো আমার কর্তব্য। আপনি ওষুধটা খেয়ে নিন তাড়াতাড়ি। সুপ্রিয়া বুড়িমাকে ওষুধ খাওয়াচ্ছিল, ঠিক তখনই সেখানে অন্য একজন নার্স এসে বলে, সিস্টার, আপনাকে ডাক্তার হিমাংশু ওনার কেবিনে ডেকেছেন, বললেন আর্জেন্ট দরকার আছে, আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছেন। নার্স মনিকার কথা শুনে সুপ্রিয়া বুড়িমাকে ওষুধ খাওয়ানোর পর ডাক্তার হিমাংশুর কাছে যায়। সুপ্রিয়াকে দেখে হিমাংশু খুবই খুশি হয়। সুপ্রিয়া, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি এত লেট করে এলে কেন? ডাক্তারবাবু, আমি বেড নাম্বার 13 পেশেন্টকে ওষুধ খাওয়াচ্ছিলাম। নার্স মনিকা বললেন আপনি আমাকে আর্জেন্ট কাজের জন্য ডেকেছেন। বলুন স্যার, আমাকে কি করতে হবে? সব সময় কাজ আর কাজ, সব সময় কাজ করলে হবে নাকি? একটু আমার কথাও তো ভাবো। মানে স্যার, আপনি কি বলতে চাইছেন? আমি বুঝলাম না। ওহো, তুমি এত বুদ্ধু কেন? রোগীদের মনের কথা তো বেশ ভালোই বুঝতে পারো, আর আমার মনের কথা বুঝতে পারো না? আসলে সুপ্রিয়া, তোমাকে আমি খুব পছন্দ করি, আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি কি আমাকে পছন্দ করো? ডাক্তার হিমাংশুর কথা শুনে সুপ্রিয়া খুবই লজ্জা পেয়ে যায়। সুপ্রিয়া ভাবতেও পারেনি অত বড় হসপিটালের একজন ডাক্তার সুপ্রিয়ার মতো সামান্য একজন নার্সকে পছন্দ করবে। কি হলো সুপ্রিয়া, তুমি কিছু বলছো না যে? ও বুঝেছি, আমাকে তোমার পছন্দ নয় তাই তো? না না স্যার, এমন কোনো ব্যাপার নেই, আমারও আপনাকে খুব ভালো লাগে। সুপ্রিয়ার কথা শুনে হিমাংশু খুবই খুশি হয়। তারা বেশ কিছুক্ষণ একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন, বুড়িমা, এই নিন, এই ওষুধটা খেয়ে নিন। উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন। আচ্ছা বুড়িমা, আপনার বাড়িতে আর কে কে আছে? আমার ছেলে বৌমা তো অনেকদিন আগেই আমাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে আলাদা থাকে, আর আমার স্বামীও কয়েক মাস আগে মারা গেছে। ওনার পেনশনের টাকা দিয়েই আমার পেট চলে, এছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। মন খারাপ করবেন না, আমি আছি তো। আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আপনার ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, আপনি ওষুধটা খেয়ে আরাম করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সুপ্রিয়া বুড়িমাকে ওষুধ খাইয়ে রিসেপশনে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরেই ডাক্তার হিমাংশু সুপ্রিয়াকে ফোন করে তার কেবিনে ডাকে। সুপ্রিয়া, কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? তুমি আসতে এত লেট করো কেন বলো তো? বেড নাম্বার 13-তে যে পেশেন্ট আছে না বুড়িমা, ওনার শরীর হঠাৎ করে খুব খারাপ করেছে। ওনার ব্লাড প্রেশার অনেক বেশি হাই হয়ে গেছে, তাই আমি ওনাকে ওষুধ খাওয়াচ্ছিলাম। সুপ্রিয়া, তোমার কি মনে হয় ওই বুড়িমাটা আর কতদিন বাঁচবে? আমাকে খুব তাড়াতাড়ি ওই বুড়িমার শরীর থেকে অর্গানগুলো বের করে নিতে হবে, বুঝেছো? হিমাংশু, তুমি এটা কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আরে সুপ্রিয়া, তুমি জানো না মানুষের অর্গান অনেক অনেক দামে বিক্রি হয়। আমার আজই একটা বিদেশি ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। আমরা যদি রোগীদের অর্গান বিক্রি করার ব্যবসা শুরু করি তাহলে আমরা কিছুদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাব। ছি, তুমি এসব বলছো কিভাবে? তুমি একটা ডাক্তার হয়ে তোমার মধ্যে এইরকম চিন্তা ভাবনা থাকতে পারে, আমার তো ভেবেই অবাক লাগছে। আমি কোনো মতে এই নোংরা কাজে তোমাকে হেল্প করতে পারবো না। আর তুমি যদি এমন কিছু করেছো, আমি কিন্তু তোমার বিরুদ্ধে অনেক কিছুই করতে পারি। আরে সুপ্রিয়া, তুমি রাগ করছো কেন? তুমি ভাবলে কি করে আমি এরকম কিছু করব? আমি তো একটু মজা করছিলাম তোমার সঙ্গে।
আচ্ছা শোনো, আজ থেকে আমি তোমাকে নাইট শিফটে ট্রান্সফার করে দিয়েছি। আজ থেকে তুমি সারা রাত হসপিটালেই থাকবে, চিন্তা নেই। তোমার জন্য আমিও হসপিটালে থেকে যাব। এভাবে হিমাংশু সুপ্রিয়াকে ভালো ভালো কথা বলে তার মন ভোলানোর চেষ্টা করে। ঠিক তখনই রিসেপশনের ঘন্টি বাজার আওয়াজ শুনতে পেয়ে সুপ্রিয়া বলে, হিমাংশু, মনে হয় কোনো পেশেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে। সুপ্রিয়া ও হিমাংশু বাইরে বেরিয়ে দেখে বুড়িমার অবস্থা আরো বেশি শোচনীয় হয়ে পড়েছে। হিমাংশু তাড়াতাড়ি করে বুড়িমাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে এবং বুড়িমাকে একটা ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গেই বুড়িমা একেবারে শান্ত হয়ে পড়ে। হিমাংশু, এই বুড়িমা তো মারা গেছে। হ্যাঁ, এতে আমরা কি করতে পারি? এই বডিটার ব্লাড প্রেসার অনেক বেড়ে গিয়েছিল, তাই জন্য হার্ট অ্যাটাক হয়ে বুড়িমা মারা গেছে। এই যে ওয়ার্ড বয়, বুড়িমাকে পোস্টমর্টম রুমে নিয়ে চলো, এর পোস্টমর্টম করতে হবে এখনই। সুপ্রিয়া কিছু বুঝে উঠতেই পারে না যে ডাক্তার হিমাংশু কি এমন ইনজেকশন দিয়েছিল যে বুড়ি সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল। আসলে হিমাংশু ইচ্ছা করেই বুড়িমাকে মেরে ফেলেছিল, যাতে সে বুড়িমার বডি থেকে অর্গ্যানগুলো বের করে বিক্রি করতে পারে। হিমাংশু পোস্টমর্টম করার নাম করে বুড়িমার দেহ থেকে অর্গ্যানগুলো বের করে বিক্রি করে দেয়। সুপ্রিয়া এই ব্যাপারে কিছু জানতেও পারে না। এরকম ভাবে সময় কাটতে থাকে, কিন্তু একদিন সুপ্রিয়া হিমাংশুর আসল রূপের ব্যাপারে জানতে পারে। এই যে রামু, ডাক্তার হিমাংশু কোথায় আছে বলতে পারবে? অনেকক্ষণ ধরে ওনাকে দেখতে পাচ্ছি না তো। উনি তো পেশেন্ট নাম্বার 20 পোস্টমর্টম করছে, কিছুক্ষণ আগেই পেশেন্টটা মারা গেছে। হ্যাঁ, কি বলছোটা কি? বেড নাম্বার 20 পেশেন্ট তো একদম সুস্থ ছিল। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। সুপ্রিয়া পোস্টমর্টম রুমে সরাসরি না ঢুকে জানালা দিয়ে দেখার চেষ্টা করে যে হিমাংশু আসলে কি করছে। সে দেখে হিমাংশু পেশেন্টের বডি থেকে সমস্ত অর্গ্যানগুলো বের করে একটা জায়গায় রাখছে। এই দেখে সুপ্রিয়া খুবই রেগে যায়। হিমাংশু, তুমি এটা কি করছো? তার মানে তুমি ইচ্ছা করে পেশেন্টগুলোকে এভাবে মেরে ফেলছো যাতে তুমি এদের অর্গ্যানগুলো বিক্রি করতে পারো? আসতে বলো, আসতে বলো, কেউ শুনে নেবে তো। হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছো, আমি অনেক অনেক বড় লোক হতে চাই, আরাম বিলাসিতার লাইফ চাই, আর তুমি আমাকে এই কাজে হেল্প করবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলবে, আমি বলে দিলাম। না, আমি এই নোংরা কাজে কিছুতেই তোমাকে সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তুমি ভুলে যেও না যে তুমি প্রেগনেন্ট, ওকে? তুমি যদি এই কথাটা কাউকে বলেছো তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। তারপর দেখো তুমি কি করবে। আর তা না হলে যদি পুলিশকে আমাকে ধরিয়ে দাও, তারপর তুমি সারা জীবন একা থাকবে। বলো, পারবে তো? এরকম ভাবে হিমাংশু সুপ্রিয়াকে ব্ল্যাকমেল করতে থাকে। সুপ্রিয়া অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একেবারে চুপ করে যায়। আসলে সুপ্রিয়া 2 মাসে প্রেগনেন্ট ছিল, আর হিমাংশু তাকে বলেছিল সে কিছুদিনের মধ্যেই তাকে বিয়ে করবে। সুপ্রিয়া তার নিজের কথা এবং নিজের বাচ্চার কথা ভেবে হিমাংশুকে সাপোর্ট করতে বাধ্য হয়। কিন্তু হিমাংশু খুবই চালাকি করে সুপ্রিয়াকে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে অ্যাবর্শন পিল মিশিয়ে খাইয়ে দেয়। এর ফলে সুপ্রিয়ার গর্ভপাত ঘটে। সুপ্রিয়া কিছু বুঝতেই পারে না। ডাক্তার হিমাংশু তাকে বিয়ে করার জন্য আবারও কয়েক মাসের সময় নেয়। এরকম ভাবে দেখতে দেখতে 2-3 বছর কেটে যায়। এর মধ্যে সুপ্রিয়া 3 বার গর্ভবতী হয়েছিল। হিমাংশু জোর করে আরো 2 বার সুপ্রিয়ার অ্যাবর্শন করে দিয়েছিল। সুপ্রিয়া 4র্থ বারের মতো আরো একবার প্রেগনেন্ট হয়। হিমাংশু, এই নিয়ে আমি 4 বার প্রেগনেন্ট হলাম। আমি কিন্তু এবার তোমার কোনো কথা শুনবো না। এবার আমাকে বিয়ে করতেই হবে। আমি আর কিছুতেই আমার বাচ্চা নষ্ট করতে পারবো না। হ্যাঁ সুপ্রিয়া, তুমি চিন্তা করছো কেন? তোমার আগে আমি নিজেই ভেবে রেখেছি যে এবার আমরা বিয়ে করব। আমাকে কিছুদিন সময় দাও, আমি আমার বাড়িতে তোমার ব্যাপারে জানাবো, কেমন? হিমাংশুর কথা শুনে সুপ্রিয়া খুবই খুশি হয়। এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু হিমাংশু সুপ্রিয়াকে বিয়ে করার ব্যাপারে সেরকম কিছুই ভাবে না। সুপ্রিয়া একদিন হিমাংশুর উপর খুবই রেগে যায় এবং সে হিমাংশুকে পুলিশের ভয় দেখায়। এর ফলে হিমাংশু সুপ্রিয়াকে তার রাস্তা থেকে সরানোর জন্য তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও হিমাংশু, দয়া করে আমাকে মেরো না। তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, তোকে ছেড়ে দেবো? তোকে ছেড়ে দিলে আমার সারা জীবনটা যে বরবাদ হয়ে যাবে। একমাত্র তুই আছিস যে আমার ব্যাপারে সমস্ত কিছু জানে। তোকে এই পৃথিবী থেকে যেতেই হবে, তা না হলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি এতদিন ধরে পেশেন্টগুলোকে মেরে তাদের অর্গান যেভাবে বিক্রি করেছি, তোকেও আজকে মেরে তোর অর্গান বিক্রি করে দেবো, বুঝেছিস? তুমি আমার কিচ্ছু করতে পারবে না। দরজার বাইরে তাকিয়ে দেখো একবার। হিমাংশু পেছনে তাকিয়ে দেখে যে দরজার বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ সঙ্গে সঙ্গে হিমাংশুকে গ্রেপ্তার করে। সুপ্রিয়া, এমন করো না সুপ্রিয়া, আমাকে বাঁচিয়ে নাও। তুমি চাইলে আমাকে বাঁচাতে পারবে। তুমি একবার ভেবে দেখো আমাদের বাচ্চার ব্যাপারে কি হবে, বুঝতে পেরেছো? আমাকে ছাড়া আমাদের বাচ্চাকে কিভাবে মানুষ করবে তুমি? প্লিজ ভাবো, একবার ভেবে দেখো।
তোমার মতো নিষ্ঠুর খুনি ক্রিমিনাল বাবার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চার। আর নাইবা তোমার মতো জীবন সঙ্গীর আমার প্রয়োজন আছে। আমি একাই আমার বাচ্চাকে মানুষ করব। নিয়ে জানি না কে। পুলিশ হিমাংশুকে ধরে নিয়ে চলে যায়। হিমাংশুকে তার ভুলের শাস্তি পেতে দেখে সুপ্রিয়া মনে মনে শান্তি পায়। হসপিটালের অন্যান্য ডাক্তার এবং নার্স সকলেই সুপ্রিয়াকে বাহবা জানাতে থাকে। সুপ্রিয়া অনুভব করে হিমাংশুকে বিশ্বাস করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুপ্রিয়া সমস্ত পিছুটান ভুলে গিয়ে পৃথিবীতে আগত তার বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে।